আজ আমরা স্যামসাংয়ের ভেতরে একটু উকি দেব কেমন? হাতে আছে স্যামসাং রাইজিং বইয়ের কিছু অংশ। হ্যাঁ, এই বইটা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট স্যামসাং ঠিক কিভাবে এত বড় হলো। একদম। এর লিডারশিপ, ওদের ওই বিশেষ কর্পোরেট কালচার, আর অবশ্যই অ্যাপেলের সাথে সেই বিখ্যাত টক্কর। ঠিক গ্যালাক্সি নোট 7-এর সেই ঘটনার কথাও আসবে। আবার ধরুন জে.ওয়াই লির মতো ব্যক্তিত্বদের নিয়ে যেসব বিতর্ক, সেগুলোও বাদ যাবে না। আচ্ছা, তাহলে আমাদের লক্ষ্যটা কি? এই আলোচনা থেকে আমরা ঠিক কি বুঝতে চাইছি? দেখুন, মূল লক্ষ্যটা হলো স্যামসাংয়ের পুরো জার্নিটা, এর উত্থানটা বোঝা। প্রতিষ্ঠাতা লি বায়ুং চুল থেকে শুরু করে তার ছেলে লি কুনহি আর এখন লি জে-ইয়ংয়ের লিডারশিপের বিবর্তনটা দেখা। সাথে কোম্পানির ওই যাকে বলে কর্মসংস্কৃতি, খুব ইন্টেন্স, কিন্তু অনেকে বলেন বিতর্কিত। হ্যাঁ, ওইটার কথা শুনেছি। আর অবশ্যই অ্যাপেলের সাথে ওদের যে সম্পর্ক, একসময় পার্টনার, পরে ঘোর প্রতিযোগী, এই সব মিলিয়েই আজকের স্যামসাং, তাই না? ঠিক। তাহলে লি পরিবার দিয়ে শুরু করা যাক। প্রতিষ্ঠাতা বিসি লির পর এলেন লি কুন হি। বলা হয় স্যামসাংকে আজকের এই গ্লোবাল পাওয়ার হাউসে আনার পেছনে নাকি তার ভূমিকাই আসল। হ্যাঁ, অনেকটাই তাই। ওনার ওই বিখ্যাত কথাটা মনে আছে, বউ আর বাচ্চা ছাড়া বাকি সব বদলাও। ওহ হ্যাঁ, ১৯৯৩ সালে সেই ফ্র্যাঙ্কফার্ট ঘোষণা। এটা কি সত্যি এতটা প্রভাব ফেলেছিল? কথার কথা ছিল না? না না, একদমই না। ওই ঘোষণার পর থেকেই কোয়ালিটির ওপর সাংঘাতিক জোর দেওয়া শুরু হয়। এমনকি এর ফল হিসাবে ১৯৯৫ সালে ১.৫ লক্ষ খারাপ ফোন পুড়িয়ে ফেলার মতো ঘটনাও ঘটেছিল। ১.৫ লক্ষ ফোন, ভাবা যায়? হ্যাঁ, এটা আসলে দেখিয়ে দেয় লি কুনহি কোয়ালিটি নিয়ে কতটা সিরিয়াস ছিলেন। শ্রেষ্ঠত্বের জন্য উনি কতটা মরিয়া ছিলেন। এই যে শ্রেষ্ঠত্বের জন্য ছোটাছুটি, এর সাথেই তো জুড়ে আছে ওদের ওই তীব্র কর্পোরেট কালচার আর কনফিউশন হায়ারার্কি। বইটাতে স্যামসাং ম্যানের কথা বলা হয়েছে, কোম্পানির প্রতি চূড়ান্ত অনুগত কর্মী। ঠিক। আবার নুনচি, অন্যের মিজাজ বা পরিস্থিতি বুঝে চলার ক্ষমতা, এটার ওপরও নাকি খুব জোর দেয়া হয়। এটা কি ওদের সাফল্যের মূল কারণ, নাকি কর্মীদের ওপর এটা আসলে বিরাট চাপ তৈরি করে? দেখুন, দুটোই সত্যি। একদিকে এই ডেডিকেশন, এই কালচার স্যামসাংকে অবিশ্বাস্য দ্রুততায় এগোতে সাহায্য করছে, কোনো সন্দেহ নেই। কিন্তু অন্যদিকে কর্মীদের ওপর চাপটাও ছিল অসীম, পাহাড় সমান। যেমন ধরুন কেটি লি, যিনি আমেরিকায় স্যামসাং মোবাইলের বাজারটা একরকম তৈরিই করেছিলেন। তার ম্যানেজমেন্ট স্টাইল কিন্তু খুবই টাফ ছিল। আচ্ছা। আবার জিএস চয়ের মতো ক্ষমতাশালী লোকরাও ছিলেন, যারা লি পরিবারের খুব কাছের লোক হিসাবে কোম্পানি স্ট্র্যাটেজি ঠিক করতেন, যদিও পরে তিনি ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন। হ্যাঁ, ওটা তো একটা বড় ঘটনা ছিল। এই ক্ষমতার কেন্দ্র আর তীব্র প্রতিযোগিতার মধ্যেই তো অ্যাপেলের সাথে ওদের সম্পর্কটা একদম বদলে গেল, তাই না? ঠিক তাই। একসময় ওরা আইফোনের জন্য গুরুত্বপূর্ণ পার্টস দিত, যেমন চিপ। হোয়াং চাং-গিউ তো স্টিভ জবসের সাথে সেই ডিলও করেছিলেন। কিন্তু যেই গ্যালাক্সি স্মার্টফোন বাজারে আনলো, ব্যাস, ছবিটা পুরো পাল্টে গেল। সাপ্লায়ার থেকে একেবারে সরাসরি কম্পিটিটর। স্টিভ জবস তো এতে এতটাই রেগে গেছিলেন যে স্যামসাংয়ের বিরুদ্ধে রীতিমতো থার্মোনিউক্লিয় যুদ্ধ ঘোষণা করে মামলা করে দিলেন। তাই নাকি? হ্যাঁ, তবে স্যামসাংও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। আমেরিকাতে টড পেন্ডেলটনের নেতৃত্বে ওদের মার্কেটিং টিম ওই দ্য নেক্সট বিগ থিং ক্যাম্পেইনটা শুরু করল। ওহ, ওই বিজ্ঞাপনগুলো বেশ মজার ছিল, কিন্তু সরাসরি অ্যাপেলকে খোঁচা দিয়ে। একদম, খুব চালাকির সাথে ওরা অ্যাপল ইউজারদের একটু ব্যঙ্গ করেই নিজেদের ফোনের প্রচার চালিয়েছিল। বেশ সফলও হয়েছিল ক্যাম্পেইনটা। এই অ্যাপেলের সাথে লড়াই যখন একদম তুঙ্গে, ঠিক তখনই তো স্যামসাং নিজেদের ভেতরের একটা বিশাল ধাক্কা খেল। গ্যালাক্সি নোট 7 সংকট। হ্যাঁ, ওই ফোনগুলোয় আগুন ধরে যাওয়ার ঘটনা, ওটা ছিল স্যামসাংয়ের জন্য বিরাট এক ক্রাইসিস। এটা কি শুধুই একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল, নাকি ওই যে অ্যাপেলকে হারানোর তীব্র চাপ, তাড়াহুড়ো, এসবেরও কোনো ভূমিকা ছিল? এই বিতর্কটা কিন্তু বেশ জোরালো। ডিজে কো, যিনি তখন মোবাইল ডিভিশনের হেড ছিলেন, তাকে এই ভয়াবহ পরিস্থিতি সামলাতে হয়েছিল। স্যামসাং প্রথমে বলল সমস্যাটা ব্যাটারির, কিন্তু রিপ্লেসমেন্ট ফোনগুলোতেও যখন একই প্রবলেম দেখা দিল, তখন প্রশ্নটা আরও গভীরে চলে গেল। আমেরিকার যে প্রোডাক্ট সেফটি কমিশন সিপিএসসি, তারাও খুব কড়া তদন্ত শুরু করেছিল। তার মানে শুধু ব্যাটারি নয়? পার্কচুল ওয়ানের মতো কিছু বিশেষজ্ঞ মনে করেন সমস্যাটা শুধু ব্যাটারির ছিল না,
ফোনের ডিজাইনটাও নাকি একটু বেশিই জটিল ছিল, আর সম্ভবত অ্যাপলকে টেক্কা দেওয়ার অতিরিক্ত তাড়াহুড়োও একটা কারণ হতে পারে। আর এই সব কিছুর মধ্যেই স্যামসাংয়ের বর্তমান প্রধান লি জে ইয়ং জড়িয়ে পড়লেন এক বিরাট ঘুষ কেলেঙ্কারিতে। ঠিক। এবং এই কেলেঙ্কারিটা এতটাই বড় ছিল যে এর জেরে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট পার্ক গিউং-হেকে ইমপিচমেন্টের মাধ্যমে সরে যেতে হয়। জিএস চোইও কিন্তু এই মামলায় সাজা পেয়েছিলেন। এটা তো স্যামসাংয়ের ইমেজ আর কর্পোরেট গভর্নেন্সের উপর বিরাট একটা প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছিল। অবশ্যই। এই কেলেঙ্কারি আর তার সাথে এলিয়েট ম্যানেজমেন্টের মতো অ্যাক্টিভিস্ট শেয়ার হোল্ডারদের চাপ, এই সব কিছু মিলিয়ে স্যামসাংয়ের কর্পোরেট শাসনের ভেতরের অনেক জটিলতা, অনেক অস্বচ্ছতা সামনে চলে এসেছিল। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একদিকে ইনোভেশন, বিশ্বজয়ের আকাঙ্ক্ষা, আর অন্যদিকে বারবার ফিরে আসা কন্ট্রোভার্সি, স্ক্যান্ডেল। এই আলো আঁধারি পথেই কিন্তু স্যামসাং আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে। সব মিলিয়ে স্যামসাংয়ের গল্পটা শুধু একটা বিরাট কোম্পানির গল্প নয়। উৎসগুলোতে তো প্রায় দক্ষিণ কোরিয়াকে স্যামসাং রিপাবলিক বলা হয়। হ্যাঁ, কথাটা খুব গুরুত্বপূর্ণ। এটা আসলে বোঝায় যে দেশের অর্থনীতি, এমনকি জাতীয় পরিচয়ের সাথেও এই কোম্পানিটা কতটা জড়িয়ে আছে। ঠিক। আর এখানেই আমার মনে হয় একটা গভীর প্রশ্ন আসে। যখন একটা কোম্পানি দেশের অর্থনীতি আর আইডেন্টিটির সাথে এতটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়, তখন সেই কোম্পানির নিজস্ব কালচার, লিডারশিপের স্ক্যান্ডালস, গ্লোবাল কম্পিটিশনের চাপ, এই সব কিছু মিলিয়ে লং টার্মে কী ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে, বিশেষ করে যখন ভুলের মার্জিন প্রায় নেই বললেই চলে। এটা কিন্তু একটু ভাবার মতো বিষয়, তাই না? সত্যিই ভাবনার বিষয়।